ইতিহাস এক অদ্ভুত নাট্যমঞ্চ। এখানে সময়ের পরিক্রমায় দৃশ্যপট এমনভাবে বদলায় যে গতকালের প্রতাপশালী চরিত্ররা আজকের অসহায় আসামিতে পরিণত হয়। আর যে বিচারালয়ের দেয়ালগুলো একদিন ক্ষমতার দম্ভে প্রকম্পিত হতো, সেই দেয়ালই একদিন হয়ে ওঠে সেই ক্ষমতার পতনের নীরব সাক্ষী। এমনই এক ঐতিহাসিক পট পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর তার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে অ্যাডভোকেট তাজুল ইসলাম নামের এক অদম্য সাহসী আইনজীবীর নাম। এক দশক আগের এক সময়ের কথা ভাবুন। 2010 থেকে 2013 সাল বাংলাদেশ জামায়াতে ইসলামীর জন্য এক অন্ধকারাচ্ছন্ন অধ্যায়। একদিকে যুদ্ধাপরাধের বিচারের নামে চলছে একের পর এক রায়, অন্যদিকে দেশ জুড়ে চলছে এক নজিরবিহীন দমনপীড়ন। সে সময় জামায়াত শিবিরের কর্মী সমর্থকদের যেন মানুষ হিসেবে গণ্য করার মানসিকতাটাই হারিয়ে গিয়েছিল রাষ্ট্রযন্ত্র থেকে। তাদের মানবাধিকারের প্রশ্ন ছিল অবান্তর। একটি পশুরও যে অধিকার থাকে, জামায়াত শিবিরের জন্য ততটুকুও অবশিষ্ট ছিল না। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে কাউকে জামায়াত শিবির ট্যাগ দিয়ে রাস্তায় পিটিয়ে মেরে ফেললেও সমাজের বা আইনের যেন কিছুই করার থাকতো না। চারদিকে যখন এমন ভয়ের সংস্কৃতি, তখন অভিযুক্তদের পক্ষে দাঁড়ানোর অর্থ ছিল নিজের জীবনকে বাজি রাখা। ঠিক সেই সংকটময় মুহূর্তে যখন দেশের বাঘা বাঘা আইনজীবীরাও অভিযুক্ত নিজামী, সাইদি, কাদের মোল্লা বা মীর কাশেম আলীদের মতো নেতাদের মামলা লড়তে ভয় পাচ্ছিলেন, তখন স্রোতের বিপরীতে দাঁড়িয়েছিলেন দুজন মানুষ, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এবং তার নির্ভীক সহযাত্রী অ্যাডভোকেট তাজুল ইসলাম। শাহবাগের উত্তাল জনসমুদ্রের রক্তচক্ষু, গুম বা খুনের ভয় সবকিছুকে উপেক্ষা করে তারা আইনি লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। বিশেষ করে তাজুল ইসলাম তার ক্ষুরোধার যুক্তি আর অকাট্য প্রমাণ উপস্থাপনের দক্ষতায় বারবার ধরাশায়ী হচ্ছিলেন সরকার পক্ষের ডাক সাইটে আইনজীবীরা। ব্যারিস্টার সুমন, রানা দাশগুপ্ত বা তুরিন আফরোজদের মতো প্রসিকিউটরদের সাজানো যুক্তিগুলো তিনি যেন তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছিলেন। শুধু ট্রাইব্যুনালের এজলাস নয়, টেলিভিশনের টক শোগুলোতেও তিনি একাই লড়ে যেতেন মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে। সে সময় পরিস্থিতি এমন ছিল যে আসামিদের পক্ষ নেওয়া আইনজীবীরাও যেন আরও বড় আসামি। তাদের অপমান করা, জনসমক্ষে হেয় করাটা ছিল এক প্রকার দৈনন্দিন রুটিন। কিন্তু সেই লড়াইয়ে তারা হেরেছিলেন। পূর্ব নির্ধারিত রায়ের কাছে তাদের সব যুক্তি পরাজিত হয়েছিল। সেদিন পরাজিত তাজুল ইসলাম শুধু একটি ভবিষ্যৎবাণী করেছিলেন, ট্রাইব্যুনালটা যেন চালু থাকে, তাহলে এখানকার এই নাট্যমঞ্চের নির্মাতারাও একদিন না একদিন এই কাঠ গড়ায় দাঁড়াবেন। তার এই কথা যে এত দ্রুত ফলে যাবে তা হয়তো সেদিন কেউ কল্পনাও করতে পারেনি। হতাশায় এবং সম্ভবত জীবনের ভয়ে প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দেশ ছেড়ে লন্ডনে নির্বাসিত জীবন বেছে নেন। ঠিক 10 বছর পর ক্যালেন্ডারের পাতা উল্টেছে, বদলে গেছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। ইতিহাসের কি নির্মম পরিহাস! যে ভবনে একদিন তাজুল ইসলামরা লড়ছিলেন, সেই ভবনের কিছুই বদলায়নি। বদলে গেছে শুধু কাঠগড়ায় দাঁড়ানো মুখগুলো। নাটকের নটরাজ আজ নিজেরাই পাতা জালে আটকে পড়েছে। যে শেখ হাসিনা নিজ হাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গড়েছিলেন, আজ তিনি সেই ট্রাইব্যুনালের প্রধান আসামি। যে তুরিন আফরোজ, ব্যারিস্টার সুমনরা একদিন তাজুল ইসলামদের টিপ্পনি কাটতেন, আজ তারাই দাগী আসামি হিসেবে বিচারালয়ের বারান্দায় অসহায়ভাবে পায়চারি করছেন। যে আদালত প্রাঙ্গণে তাদের দাপুটে পদচারণায় কম্পন সৃষ্টি হতো, আজ সেখানেই তারা অস্বাভাবিক রকমের নীরব এবং বিমর্ষ। 5 আগস্টের পট পরিবর্তনের পর যখন গোটা দেশ এক নতুন বাস্তবতার মুখোমুখি, তখন আবারও দৃশ্যপটে আবির্ভূত হলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। এবারও তিনি বুকে অসীম সাহস নিয়ে হাল ধরলেন ট্রাইব্যুনালের, তবে ভূমিকাটা ভিন্ন। আসিফ নজরুলের আইন মন্ত্রণালয় যখন শেখ হাসিনার বিরুদ্ধে প্রসিকিউটর হিসেবে দাঁড় করানোর মতো সাহসী কাউকে খুঁজে পাচ্ছিল না, তখন তাজুল ইসলামই এগিয়ে এসেছিলেন। তার কথা ছিল স্পষ্ট, কেউ না আসুক, আমি তো আছি। যা হবার হবে, কিন্তু স্বৈরাচারের বিচার করবই। এরপর থেকেই শুরু হয় তার নতুন লড়াই। তিনি একের পর এক চাঞ্চল্যকর তথ্য জাতির সামনে তুলে ধরতে শুরু করেন। তার অনুসন্ধানেই বেরিয়ে আসে কিভাবে শেখ হাসিনা জুলাই হত্যাকাণ্ডে আহতদের চিকিৎসার বিষয়ে
নো ট্রিটমেন্ট, নো রিলিজের মতো অমানবিক নির্দেশ দিয়েছিলেন। তবে যে কাজটি করে তিনি গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিলেন তা ছিল গুম কমিশনের সাথে তার সম্মিলিত তদন্ত। এই কাজটি করার সাহস হয়তো অনেকেরই ছিল না। দেশের রাজনৈতিক দলগুলো যখন মুখে কুলু পেটে বসেছিল, তখন তাজুল ইসলাম আঘাত হানলেন ক্ষমতার সবচেয়ে সুরক্ষিত দুর্গে। তিনি সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের সবচাইতে ক্ষমতাধর ব্রিগেডিয়ার, মেজর, কর্নেল এবং সবচেয়ে প্রভাবশালী সংস্থা ডিজিএফআই এর সাবেক ডিজিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে দেখালেন। এ কাজ কেবল তারাই করতে পারে যাদের ভেতর থেকে জীবনের ভয় পুরোপুরি মুছে গেছে। এই মহাকঠিন যাত্রায় তার অন্যতম সহযোদ্ধা ছিলেন নাবিলা ইদ্রিস। তাদের তদন্তের কিছু চিত্র ছিল সিনেমার সাসপেন্স থ্রিলারকেও হার মানানোর মতো। হুম্মাম কাদের চৌধুরী, যাকে গুম করে একটি কক্ষে আটকে রাখা হয়েছিল, তিনি দেয়ালে তার বাবার নামের অধ্যক্ষর SQ লিখে এসেছিলেন, কিন্তু তদন্তকারী দল গিয়ে দেখল দেয়াল একেবারে ধবধবে সাদা, কোনো লেখার চিহ্ন নেই, সবকিছু রং করে ঢেকে দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে হুম্মামকে ভিডিও কল করা হলো। তিনি নিশ্চিত করলেন, হ্যাঁ, আমি এই দেয়ালেই লিখে এসেছিলাম। এরপর দেয়ালটি ভালোভাবে পরীক্ষা করতেই বেরিয়ে এলো আসল রহস্য। সাদা রঙের আস্তরণের নিচে স্পষ্টভাবেই ফুটে উঠল SQ অক্ষর দুটি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, হুম্মামের রুমটি শেখ হাসিনার শাসনামলে রং করা হয়নি, রং করা হয়েছিল হাসিনা দেশ ছেড়ে পালানোর পর। অর্থাৎ প্রমাণ লোপাটের চেষ্টা চলছিল ক্ষমতার পালাবদলের পরেও। আরেকটি ঘটনা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমানের। তার চোখ প্রায় 24 ঘন্টাই বাধা থাকত, কিন্তু তিনি স্মৃতি থেকে বলেছিলেন তাকে টাইলস করা একটি সিঁড়ি দিয়ে উপরে তুলে বাম দিকের একটি দরজায় ঢোকানো হতো। গুম কমিশন সেই জায়গায় গিয়ে দেখল সিঁড়ি আছে, কিন্তু তাতে কোনো টাইলস নেই, বাম দিকে কোনো দরজাও নেই। ডিজিএফআই এর এক অফিসার বেশ ভাব নিয়ে বলে বসলেন, আমি তো ভাই টাইলস এক্সপার্ট না। মনে রাখতে হবে, এই ঘটনা ঘটছে যখন শেখ হাসিনা দেশে নেই, একটি অভ্যুত্থানের পরের সরকার ক্ষমতায়। তারপরেও তাদের কি দুঃসাহস! কিন্তু তদন্তকারীরা দমে যাওয়ার পাত্র ছিলেন না। তারা মেঝে পরীক্ষা করে দেখলেন সিঁড়িতে টাইলস না থাকলেও টাইলসের আঠার দাগ স্পষ্ট রয়ে গেছে। এরপর দেয়াল পরীক্ষা করতেই বেরিয়ে এলো ব্যারিস্টার আরমানের বলা সেই বাম পাশের দরজার অস্তিত্ব, যা দেয়াল গেঁথে বন্ধ করে দেওয়া হয়েছিল। হাসিনা পালানোর পর এরা কতটা মরিয়া হয়ে প্রমাণ ধ্বংস করার চেষ্টা করছিল তা ভাবলেও গা শিউরে ওঠে। গুম কমিশন সেই দেয়াল ভেঙে শুধু দরজাই বের করেনি, ভেতরে ব্যারিস্টার আরমানের বলা সেই টাইলসের ভাঙা অংশও খুঁজে পায়। এই বিচার এবং গ্রেফতারি পরোয়ানা একটি অমোঘ বার্তা দেয়, তুমি যত বড়ই হও, যত ক্ষমতাধরই হও, একদিন তোমাকে জনগণের খাঁচায় ধরা পড়তেই হবে। এই বিচার করতে গিয়ে অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং গুম কমিশনকে যে পরিমাণ বাধার সম্মুখীন হতে হয়েছে এবং ভবিষ্যতেও হবে তা সহজেই অনুমেয়। কিন্তু এই বিচারই হবে ভবিষ্যতের গ্যারান্টি, যেন আর কোনো ব্যারিস্টার আরমান বা হুম্মাম কাদেরকে হারিয়ে যেতে না হয়। এই মহা ক্ষমতাধর অফিসারদের পরিণতি দেখে হয়তো আরও বহু অফিসার টাইলস তুলে ফেলার আগে দুবার ভাববে। স্বাধীনতার পর থেকে এই শক্তিধররা বরাবরই ধরা ছোঁয়ার বাইরে ছিল। এই প্রথমবার তাদের আইনের আওতায় আনা সম্ভব হলো। জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে আমাদের স্লোগান ছিল, ক্ষমতা না জনতা, জনতা জনতা। আজ কিছু সময়ের জন্য হলেও সেই স্লোগান সত্যি হয়েছে। বুকের রক্ত দিয়ে বাংলাদেশের মানুষ এই অধিকার আদায় করে নিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কে এই তাজুল ইসলাম, যে মানুষটি ভবিষ্যতের আয়নাঘরগুলো ভেঙে দেওয়ার জন্য এত বড় ঝুঁকি নিচ্ছেন? তার পরিচয় কি? অ্যাডভোকেট তাজুল ইসলাম 1973 সালের 25 মার্চ জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন। জামালপুর জেলা স্কুল থেকে SSC এবং সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে HSC পাশ করার পর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে 1995 সালে LLB এবং 1996 সালে LLM ডিগ্রি লাভ করেন। যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্তদের পক্ষে দাঁড়ানোর অপরাধে 2015 সালের মার্চ মাসে তাকে পুলিশ আটকও করেছিল, কিন্তু তাজুল ইসলাম দমে যাননি, দেশ ছেড়েও পালাননি। তার মতো অসীম সাহসী মানুষরাই হয়তো যুগে যুগে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের দেয়াল হয়ে দাঁড়ায়। তাজুলদের মতো মানুষদের জয় হোক, ন্যায়ের জয় হোক। রিফাত আরা ইসলাম, রাজনৈতিক।